কলকাতায় বসে যারা ভাবছিলেন এসি ঘরে বসে কফি খাবেন, ল্যাপটপে দেশবিরোধী ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট বানাবেন আর কেউ কিচ্ছু জানতে পারবে না, তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের সুদিন ফুরিয়েছে। জঙ্গলমহলে বন্দুকধারী মাওবাদীদের কোমর আগেই ভেঙে দিয়েছিল মোদী সরকার, আর এবার খোদ কলকাতায় বসে থাকা তাদের বুদ্ধিজীবী রূপী ছদ্মবেশী আরবান নকশালদের বিষ দাঁত ভেঙে ফেলার কাজ শুরু করলো এনআইএ। বছরের পর বছর ধরে ভোট ব্যাংকের লোভে যাদের এই রাজ্যের সরকারি আর রাজনৈতিক প্রশ্রয় পুষে রাখা হচ্ছিল, কেন্দ্রীয় এজেন্সির এক ধাক্কায় তাদের মুখোশ খুলে মাটিতে পড়ে গেছে। পশ্চিমবঙ্গকে যারা দেশ বিরোধীদের নিরাপদ আস্তানা বানিয়ে ফেলেছিল, তাদের ডেরায় আজ যখন হানা পড়েছে, তখন কিছু মানুষের গায়ে বড্ড ব্যথা লাগছে। আজকের ভিডিওতে আমরা পর্দা ফাঁস করব এই পুরো গ্যাংটার, কারা এদের গডফাদার আর কিভাবে এদের নেটওয়ার্ক ধ্বংস করছে কেন্দ্র, সবটা বলবো। সম্প্রতি কলকাতায় বড় সড়ো যে নেটওয়ার্ক ধরা পড়েছে আরবান নকশালদের, সেটারও কি পরিণতি হচ্ছে জানাবো আপনাদের, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই বলি ঠিক কি হয়েছে। ঝাড়খণ্ডের একটি মাওবাদী নাশকতা সংক্রান্ত মামলার তদন্তে কলকাতা এবং নদিয়ায় তল্লাশি অভিযান চালালো জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। বৃহস্পতিবার ভোরে শহরের দুটি জায়গায় এবং নদিয়ার একটি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন নথি এবং প্রকাশনা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ডে তলব করা হয়েছে। এনআইএ সূত্রে জানা গেছে, 2022 সালের একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। ভোর 4:30 নাগাদ তদন্তকারীদের একটি দল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা বিপ্লবী ছাত্র ফ্রন্টের সম্পাদক তথাগত রায়চৌধুরীর বাড়িতে পৌঁছয়। সেখানে তল্লাশি চালিয়ে ছাত্র সংগঠনের বিভিন্ন পত্রপত্রিকা এবং কিছু নথি বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছে। এবং বলাই বাহুল্য, সেই সমস্ত নথি কিন্তু একেবারে দেশের পক্ষে নয়, বরং দেশ বিরোধী নানা প্রোপাগান্ডার সংক্রান্তই ছিল। অভিযোগ, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপি এর আওতায় তাকে তলব করেছে এনআইএ। আগামী 24শে জুন রাঁচিতে সংস্থার দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। একই সময়ে কলকাতার গবেষক ঝিলাম রায়ের বাড়িতেও তল্লাশি চালায় এনআইএ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এনআরসি সহ বিভিন্ন গণ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। গণ আন্দোলন না বলে দেশ বিরোধী আন্দোলন বললেই বোধহয় আরো ভালো হবে। তার বাড়ি থেকেও জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন পত্র পত্রিকা এবং নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তাকেও 2022 সালের ওই মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য রাঁচিতে হাজির হতে বলা হয়েছে। অন্যদিকে নদিয়ার কৃষক নেতা এবং গণ আন্দোলন কর্মী সুকুমার কয়ালকেও জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। পেশায় শিক্ষক সুকুমারের সঙ্গে তার স্কুলে গিয়ে কথা বলেন তদন্তকারীরা। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই কলকাতাকে সেফ হেভেন বানিয়ে মাওবাদী কার্যকলাপ চালাচ্ছিলেন আরবান নকশালরা। এতদিন তৃণমূলের জামানায় তাদের ধরা তো দূর, কেউ এদের টিকি পর্যন্ত ছুঁতে পারেনি। আর রাজনৈতিক পালাবদল হতেই দেখুন, একেবারে উইপোকার গর্তে গ্যামাক্সিন ঢেলে দিলে যেরকম পিল পিল করে উইপোকারা বেরিয়ে আসে, ঠিক তেমনই ধরা পড়ছে আরবান নকশালরা। শুধু এই 3 জনই নয়, সম্প্রতি একজন মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেত্রী আত্মসমর্পণ করলেন কলকাতায়। নেত্রীর নাম পুষ্পা ওরফে বর্ষা ওরফে শকুন্তলা। তিনি আদতে ঝাড়গ্রামের বেলপাহাড়ির বাসিন্দা। তার থেকে উদ্ধার করা হয়েছে একটি এসআলের রাইফেল, একটি ম্যাগাজিন এবং 37 রাউন্ড গুলি। বুধবার সকালে কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ সাংবাদিক বৈঠক করে মাওবাদী নেত্রীর আত্মসমর্পণের খবর জানান। পুলিশের কথায়, তিনি ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে চলে গিয়েছিলেন, তখন তিনি 6ষ্ঠ শ্রেণীতে পড়তেন। তিনি সেই সময় মাওবাদী জঙ্গি সংগঠনের দলমা স্কোয়াডের জোনাল কমিটির মেম্বার ছিলেন। তখন থেকেই বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের সীমান্তে সক্রিয় ছিলেন তিনি। মূলত সারান্ডার জঙ্গলেই তার কার্যকলাপ চলত। তিনি আরো এক মাওবাদী জঙ্গি নেতা মিশির বেসরার স্কোয়াডের সদস্য ছিলেন। সেই পিপলস লিবারেশন গেরিয়া আর্মি বা পিএলজি এর সদস্য ছিলেন তিনি। কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ জানান, তিনি রাজ্যে ফিরে এসেছেন এবং সরকারের কাজে খুশি হয়ে তিনি আত্মসমর্পণ করেছেন এবং অস্ত্র ত্যাগ করেছেন। তার মাথার দাম ছিল 10 লক্ষ টাকা। কাজেই বুঝতে পারছেন, সরকার চেঞ্জ হতেই মাওবাদীদের মাথাও চেঞ্জ হয়ে গেল। তারা হঠাৎ করে বুঝতে শুরু করলো সরকার দারুণ ভালো কাজ করছে, আর তাই আত্মসমর্পণ করছে। কিছুদিন আগে, এটা জুন মাস চলছে, মে মাসেও কলকাতা থেকে গ্রেফতার হয়েছিলেন এক মাওবাদী নেতা নেত্রী।
উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস এবং তার সঙ্গে গ্রেফতার হন মাধাই পাত্র নামে আরো এক প্রাক্তন মাওবাদী। দীর্ঘদিন ধরেই তাদের খোঁজ চলছিল বলে পুলিশ সূত্রে খবর ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঝাড়খণ্ডের মাও সংগঠনের দায়িত্বে ছিলেন শ্রদ্ধা। 2004 থেকে 5 সালে ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন তিনি। একাধিক মামলায় নাম জড়িয়েছিল দুজনের। মাধাই পাত্রের বাড়ি হুগলির জাঙ্গিপাড়াতে। এই মাও নেতা প্রথম গ্রেফতার হন 2007 সালে। জামিন পেয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন কার্যকলাপে আবার যোগ দেন তিনি। ঝাড়খণ্ডের প্রভাবশালী নেত্রী ছিলেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারুইপুরে বলেছিলেন যে যাদবপুর একেবারে নকশাল আরবান নকশালদের ঘাঁটি হয়ে গিয়েছে, দেশ বিরোধীদের ঘাঁটি হয়ে গিয়েছে। এই শুনে রে রে করে তেড়ে উঠেছিলেন সমস্ত আরবান নকশালরা। মমতা বন্দ্যোপাধ্যায় সায় জানিয়েছিলেন তাদের। আর আজকে দেখুন। তবে একটা কথা এখন পরিষ্কার হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গ ভারতের অংশ, আর এই পবিত্র মাটিকে কোনোভাবেই দেশদ্রোহী বা উগ্রপন্থীদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া যাবে না। মোদী সরকারের এই জিরো টলারেন্স নীতি প্রমাণ করে দিয়েছে দেশের সুরক্ষা আর ভারত মাতার অখণ্ডতা নিয়ে কোনো রকম আপোষ হবে না। তা সে জঙ্গলমহলের বন্দুকধারী মাওবাদী হোক কিংবা কলকাতার এসি নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা ছদ্মবেশী আরবান নকশাল কিংবা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। দেশকে যারা ভিতর থেকে দুর্বল করার চেষ্টা করবে তাদের বিষ দাঁত এভাবেই উপড়ে ফেলা হবে। কিন্তু আসল প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছি, ভোট ব্যাংকের স্বার্থে যারা এই দেশ বিরোধীদের বছরের পর বছর ধরে তোষণ করলো, বাংলার মানুষ কি তাদের ক্ষমা করবে? কেন্দ্রীয় এজেন্সির এই মেগা অপারেশন নিয়ে আপনার কি মতামত জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।